প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি প্রথম সেমিস্টার মেজর ও মাইনরের প্রশ্ন। এই প্রশ্ন উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন কি দুঃখবাদী বা নৈরাশ্যবাদী আলোচনা করো। আর 2 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন কি নির্বিচারবাদী আলোচনা করো। দেখো, প্রথম প্রশ্ন উত্তর দেখো, ভারতীয় দর্শন কি দুঃখবাদী বা নৈরাশ্যবাদী আলোচনা করো। উত্তর, দুঃখবাদ হলো সেই দার্শনিক মত বা তত্ত্ব যাতে মনে করা হয়ে থাকে যে মানব জীবনে দুঃখই চরম ও পরম সত্য। জীবনের শুরু ও শেষ দুঃখেই। এই দুঃখ থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। জীবনের আদ্যোপান্ত দুঃখেই আবৃত। দুঃখবাদ বা নৈরাশ্যবাদের অর্থ হল কর্ম ত্যাগ করা, কর্ম থেকে পলায়ন করা, যার অর্থ হল কর্ম নেই, ভবিষ্যতের সুখের আশাও নেই। আপাততভাবে দেখলে মনে হতে পারে বা অনেকে অভিযোগ করে থাকেন যে ভারতীয় দর্শনের আদ্যোপান্ত দুঃখের বর্ণনায় পরিপূর্ণ। অবৈদিক বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধ যে 4টি আর্য সত্যের ঘোষণা করেছেন তার সর্বপ্রথমটি হল সর্বম দুঃখম, অর্থাৎ জগৎ ও জীবনের সব কিছুই দুঃখময়। মানব জীবনের প্রতিটি অভিজ্ঞতায় তার সাক্ষ্য দেয়। জীবনের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত আমাদের প্রতিটি ঘটনা মুহূর্তই দুঃখে পরিপূর্ণ। বৈদিক সাংখ্য ও যোগ দর্শনে বলা হয়েছে মানুষ মাত্রেই অধিভৌতিক, আধ্যাত্মিক ও অধিদৈবিক এই দুঃখত্রয়ের তাপে তাপিত হয়। অন্যান্য দর্শনেও অনুরূপ মত আমরা দেখতে পাই। এখানে কর্মফল মানুষকে জন্ম জন্মান্তরে ঘুরিয়ে নিয়ে চলেছে, যা পরিণামে দুঃখেই প্রদান করেছে। পরবর্তী প্যারা, কিন্তু এটাই ভারতীয় দর্শনের পূর্ণরূপ নয়। ভারতীয় দর্শনে দুঃখের উপস্থিতিকে অস্বীকার করা হয়নি। এখানে মানুষকে মিথ্যা আশায় পরিচালিত হতে বলা হয়নি, বরং বাস্তবকেই তুলে ধরা হয়েছে। বাস্তবতা বর্জিত কোনো তত্ত্ব এখানে প্রাধান্য দেয়নি। ভারতীয় দর্শনের ঋষি জীবনে দুঃখের অস্তিত্বকে মেনে নিয়ে বলেছেন যে জীবনের শুরু দুঃখ দিয়ে হলেও এর সমাপ্তি যে দুঃখেই হবে তেমনটা নয়। আমাদের হাতে স্বাধীনতা আছে, ক্ষমতা আছে যে আমরা জীবনে ভবিষ্যতের পরিবর্তন করতে পারি। দুঃখের সমাপ্তি ঘটিয়ে আনন্দের উপলব্ধি করতে পারি। আমাদের কর্ম, জ্ঞান, ভক্তি প্রভৃতি আমাদের সেই আনন্দের সন্ধান দিতে পারে। সেই আনন্দের উপলব্ধিতে লাভ হয় মোক্ষের। এই মোক্ষ লাভই হল সকল ভারতীয় দর্শনের চার্বাক ছাড়া বাকি সকল দর্শন সম্প্রদায়ের পরম লক্ষ্য। বস্তুত সকল দার্শনিক আলোচনার উদ্দেশ্যই হলো কিভাবে দুঃখকে অতিক্রম করে এক আনন্দময় শাশ্বত জীবন লাভ করা যায় তার অনুসন্ধান করা। তাই চূড়ান্ত বিচারে ভারতীয় দর্শন কখনোই দুঃখবাদী বা নৈরাশ্যবাদী নয়, বরং আশাবাদী। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় দর্শন কি নির্বিচারবাদী আলোচনা করো। উত্তর দেখো, বিনা বিচারে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করাকে সাধারণভাবে নির্বিচারবাদ বলা হয়ে থাকে। অনেকে অভিযোগ করেন যে ভারতীয় দর্শন যেহেতু বেদেরই ব্যাখ্যা করে, তাই সেখানে বলা হয়েছে সেগুলিকে তারা বিনা বিচারে সত্য বলে ধরে নেয়। সেখানে যুক্তিতর্কের স্থান গৌণ। যেমন বেদান্তে ব্রহ্মকেই পরম সত্তা বলে মেনে নেওয়া হয়েছে, বা সাধারণভাবে মোক্ষের কল্পনা করা হয়েছে, বা পাপ পুণ্যের কল্পনা করা হয়েছে, বা আত্মার কল্পনা করা হয়েছে ইত্যাদিকে এর ওই দৃষ্টান্ত হিসেবে দেখা যেতে পারে। পরবর্তী প্যারা, কিন্তু এই আপত্তিটির কোনো সারবত্তা নেই। ভারতীয় দর্শন কোনোভাবেই বিচারযুক্ত তথা অন্ধবিশ্বাসের সমষ্টিমাত্র নয়। এর পশ্চাতে রয়েছে গভীর সূক্ষ্ম ও প্রণালীবদ্ধ চিন্তন তথা যুক্তি। বরং বলা চলে এই পদ্ধতি বিশ্বের অন্য কোনো স্থানে
দর্শন আলোচনায় দেখা যায়নি। ভারতীয় দর্শনের আলোচনার একটি বিশেষ যুক্তি পদ্ধতি রয়েছে। ভারতীয় দর্শনের ক্রমবিকাশের ধারাকে অনুসরণ করলে দেখা যায় ভারতীয় দার্শনিকরা পরস্পরের দার্শনিক মতবাদের ব্যাখ্যা ও সমালোচনা করেন এবং একে অপরকে ভালোভাবে জানতে আগ্রহী হন। ফলে প্রতিটি দর্শন সম্প্রদায় নিজের মতকে প্রতিষ্ঠিত করার আগে সর্বপ্রথম বিরোধী পক্ষের মতবাদটি ব্যক্ত ও ব্যাখ্যা করেছেন। একে বলা হয় পূর্বপক্ষ। এরপর যুক্তির সাহায্যে পূর্বপক্ষকে সমালোচনা ও খণ্ডন করা হয়েছে। একে বলা হয় উত্তরপক্ষ বা সিদ্ধান্ত। এভাবেই পারস্পরিক ব্যাখ্যা ও সমালোচনার মাধ্যমে ভারতবর্ষে একটি পূর্ণাঙ্গ দর্শন চিন্তার উদ্ভব হয়েছে। তাছাড়া সাক্ষাৎ বৈদিক দর্শনেও বেদের চিন্তার স্বীকৃতি থাকলেও সেখানে স্বতন্ত্র যুক্তির স্থান আছে। যুক্তি বিরুদ্ধ কোনো কিছুই গ্রহণীয় বলে কোথাও স্বীকৃত হয়নি। ন্যায় দর্শন তো তার যুক্তি তর্কের পদ্ধতির জন্য বিশ্ববিখ্যাত হয়েছে। ফলত ভারতীয় দর্শন মোটেই বিচার বিযুক্ত নয়, বরং সূক্ষ্ম বিচারনিষ্ঠ।